মানে আপনি আপনার স্পিচও কইছেন যেন বিজেপি যারা ভোট দিব বা বিজেপির যারা সমর্থন করব এরার ইমান থাকতো না বা ওরকম কিছু একটা। তো এখন কোয়েশ্চন হয়েছে আপনার ইমান এখন জায়গাত রয়েছে না, কারণ এখন তো আপনি ডিরেক্টলি বিজেপিরে সাপোর্ট করতে ভোট দিবার লগে। যে প্রথম প্রার্থীকে যে আজকে যদি সভাপতিকে টাকা দিতে হয়, অন্তত যদি সিএলপি লিডারকে টাকা দিতে হয়, আজকে যদি কংগ্রেস দলের যে লিডারদেরকে যদি টাকা দিতে হয়, তাদেরকে দিয়ে যদি টাকা দিয়ে যদি নমিনেশন নিতে হয়, তো দলের অবস্থা কি থাকবে? এখানে যদি উচ্ছেদ হয়, রেসপন্সিবিলিটি আমার উপর আসবে। আমি এই অঞ্চলের বিধায়ক, আমার অনুরোধে মুখ্যমন্ত্রী উচ্ছেদ করেননি। আজকে যদি সেই সম্পর্কটা যদি মাননীয় মুখ্যমন্ত্রীর সাথে যদি আমার না থাকতো, তাহলে আজকে এরালিগুল অঞ্চলে, এই বিনোদিনী অঞ্চলে হাজার হাজার পরিবার আজকে উচ্ছেদ হতো। গিয়া আমরা 10টার সময় মুখ্যমন্ত্রীর লোকে দেখা করার লোকে মুখ্যমন্ত্রী আইয়াও আমার উপরে গরম, হ্যাঁ তোমার মন্ত্রী দেওয়া হয়েছে, তুমি গেছো যাও না, তুমি গন্ডগোল আরম্ভ করছো, আমার কাছে খবর আইছে না। তো আমি খোয়ার পরে আমি কইলাম শুনুন, আপনি কিতা দেখছেন, আপনি দেখছেন নি তারা মাসুন আপনি তারা বিশ্বাস করলা, হ্যাঁ তুমি বেশি জানো নি, আমার তখন গুছা উঠছে। আমি বললাম শুনুন, আপনার পাওয়ার হইব গিয়ে আমার মন্ত্রীতে ড্রপ দেওয়া, এখন ড্রপ দিন, আপনি এখন আমি রিজাইন দিই, আপনি ড্রপ দিন। আমার মন্ত্রী আপনার মন্ত্রী লাগে না আমার। তো আমি এখন আজকের আমরা এই প্রোগ্রাম বরাকণ্ঠর ব্যবস্থাপনায় সুপারনোভা গ্রামার ইংলিশ মিডিয়াম স্কুলের স্পন্সরশিপে জনতার আদালত আজকের যে আরোপি যাই থাকবা সাইরবারের বিধায়ক তথা প্রতিবাদী কণ্ঠ মিস্টার সিদ্দিক আহমদ মহাশয়ের মঞ্চ হওয়ার লগে অনুরোধ করিয়ার আর জনতারা হইয়ার একটা জোরদার হাততালি দেওয়ার লগে। জনতার আদালতে আজকের বিচারকের ভূমিকায় যিনি থাকবেন গুয়াহাটি হাইকোর্টের বিশিষ্ট অ্যাডভোকেট এস তাফাদার মহাশয়ের মঞ্চে আসার লগে অনুরোধ করছি, তোর সঙ্গে আপনারা হইয়ার একটা জোরদার হাততালি দেওয়ার লগে। তো আপনার উদ্দেশ্য হইয়ার আপনার যেটা সওয়াল আছে বা যেটা কোয়েশন আছে আপনারা করতে পারবার। বিধায়ক সাহেব হইয়ার আপনার কাছে যখন কোনো কোয়েশন আইব একদম সংক্ষিপ্ত ভাবে আপনি মানে উত্তরটা দিবার কোশিশ করবা। তো সর্বপ্রথম বিধায়কের কাছে যে প্রশ্নটা হইল গিয়া, আপনি 4 বার করে এমএলএ, একবার আপনি আরিস হন, তো টোটাল হইল গিয়া আপনার ফার্স্ট টার্ম মানে 25 বছর। তো আপনি সর্বপ্রথম যখন প্রতিদ্বন্দ্বিতা করছিলা তখন আপনি প্রতিদ্বন্দ্বিতা করছেন সমতা পার্টিতে কিয়া। তো সমতা পার্টির থেকে ইলেকশন জিতার পরে এরপরে আপনি কমসে কম 4-5টা দল বদলাইছেন, যেটা আসামের মাঝে আর অন্য কোনো ব্যক্তি এইরকম দল পরিবর্তন করছেন না। এটা আপনি একটা রেকর্ড করছেন, যেটা আপনারা অনেক সময় খোয়া হয় যে বিহারের নীতিশ কুমার দে পল্টুরাম খাওয়া হয়, কিন্তু আপনারা দেখতে দেখা যায় যে আপনি নীতিশ কুমার থেকেও আরো বেশি দল পরিবর্তন করছেন। প্রত্যেক বছর 5 বছর অন্তর আপনি দল পরিবর্তন করেন, এটার কারণটা কি তা জনগণের সামনে আপনি এটা তুলিয়া ধরেন। আমি প্রথমে ধন্যবাদ জানাই বরাকণ্ঠ পরিবারকে। আজকে আপনারা সমস্ত করিমগঞ্জ জেলা তথা বরাকবেলি এবং সমগ্র আসামের মানুষকে অনেকগুলা যে প্রশ্ন করার যে সুবিধা এবং উত্তর দেওয়ার যে মানুষের কাছে যে উত্তর পৌঁছার যে সুবিধা করে দিয়েছেন, তার জন্য অশেষ ধন্যবাদ জানাই। তো আমি যে প্রশ্ন করেছেন সেই প্রশ্নের উত্তর দিতে গিয়ে আমি একটা কথাই বলবো যে পরিস্থিতি রাজনীতির পরিবেশ বদলায়। কারণ আমি যখন সমতা পার্টির থেকে নির্বাচিত হই, আমি সমতা পার্টির নামই আমি ভালোভাবে তখন মানে সমতা পার্টির অ্যাক্টিভিটিসও আমি জানতাম না। কিন্তু সেই সময় আমি কংগ্রেস থেকে টিকিট আমি প্রার্থী ছিলাম, কিন্তু সেই সময় মুক্তাদির চৌধুরী সাহেব বরাকবেলির আসামের একটা বলিষ্ঠ নেতৃত্ব উনার ছিল। কিন্তু আমি জানি যে সেই সময় যে পরিস্থিতিতে আমি মুক্তাদির চৌধুরী সাহেবের মোকাবিলা করেছি, তা আমাকে যখন কংগ্রেস দল টিকিট দেয়নি, তো আমার খুব ছিল যে উনাকে কিভাবে হারানো যায়। সেই উদ্দেশ্যে আমি কয়েকজনের নেতৃত্বের কাছে আমি বারবার গিয়েছিলাম এবং আমি মকবুল আলী সাহেবের বাড়িতে 3-4 বার আমি গিয়েছিলাম। আমার ধারণা ছিল যে উনাকে দিয়ে মুক্তাদির চৌধুরীকে হারানো যাবে, কিন্তু মকবুল আলী সাহেব সেই সময় আমাদের সেই অ্যাপ্রোচে উনি সাড়া দেননি। তো আমরা কয়েকজনই গিয়েছিলাম।
তারপরে আমরা চিন্তা করলাম দুই একজনের আরো নাম আসলো যে উনাকে সাপোর্ট করলে হয়তো মুক্তাদির চৌধুরী হারবেন। আমার সেই সময় উদ্দেশ্যই ছিল যে মুক্তাদির চৌধুরীকে হারানোর জন্য। তো তারপরে আমরা একটা মিটিং এর আয়োজন করলাম, অনেকেই সেই সময় জানেন, বারৈগ্রাম আমাদের হসপিটালের সামনে একটা মিটিং এর আয়োজন করেছিলাম। আমাদের প্রার্থী মানে মুক্তাদির চৌধুরীর বিরুদ্ধে একজন প্রার্থী আমরা ঠিক করবো, সেই উদ্দেশ্যে মিটিং এর আয়োজন করেছিলাম। এবং সেই সময় যে তখন বিপুল সংখ্যক জনতা উপস্থিত হয়েছিলেন এবং সকলেই তখন আমাকে অনুরোধ করলেন যে আপনি কেন ওনাদেরকে আপনি বারবার ওনাদের কাছে আপনি অ্যাপ্রোচ করছেন, আপনি নিজেই প্রার্থী হন। এবং সেই সময় আরো দুই একজন মানুষ যারা আমাদের সাপোর্টার, তারা আমাকে বললেন যে আপনি মুক্তাদির চৌধুরীর মতো মানুষের মোকাবিলা করতে গেলে আপনি আমাদের মনে হয় সেই সময় এনডিএর যে শরিক দল ছিল সমতা পার্টি, আপনি যদি সমতা পার্টির সাপোর্ট নেন তাহলে একজন বলছিলেন যে আমি টিকিটের আয়োজন করতে পারবো। তো যাই হোক, সকলের সাথে আলোচনা করে শেষ পর্যন্ত সমতা পার্টির আমি প্রার্থী হলাম এবং নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করলাম, নির্বাচনে জিতলাম। জিতার পরে যে পরিবেশ ছিল আসামের সরকারের যে কাজকর্ম, সেই কাজকর্মের সাথে আমার ডেভেলপমেন্ট হলো আমার মেইন আমার কোয়েশ্চন, যে আমি যদি বিধায়ক হয়ে আমার সমষ্টির ডেভেলপমেন্ট করতে না পারি তাহলে আমি সমষ্টির মানুষদেরকে আমি কিভাবে বুঝাবো। তো আমি সমতা পার্টির বিধায়ক হয়েও আমি মাননীয় মুখ্যমন্ত্রী তদানীন্তন মুখ্যমন্ত্রী তরুণ গগৈর সাথে মিলে আমি আমার সমষ্টির আমি উন্নয়ন করেছি। এবং শেষ পর্যন্ত পরের বার যখন আবার আমি কংগ্রেস থেকে আমি টিকিট প্রত্যাশী হলাম, কংগ্রেস থেকে আবার আমাকে টিকিট দেওয়া হলো না। তো না দেওয়াতে আমি বাধ্য হয়ে শেষ পর্যন্ত আমাকে তখন জর্জ ফার্নান্ডেজ, নীতিশ কুমার এরা আমার বাড়িতেও আসছিলেন, ওনারা আবার অনুরোধ করছিলেন যে আমি অন্তত সমতা পার্টি থেকে প্রতিদ্বন্দ্বিতা করি। কিন্তু সেই সময় যে পরিবেশ ছিল, আমি যদি সমতা পার্টি থেকে আবার যদি আমি প্রতিদ্বন্দ্বিতা করতাম তাহলে হয়তো আমি হারতাম। তো আমি বাধ্য হয়ে আমি নির্দল প্রার্থী হিসাবে আমি প্রতিদ্বন্দ্বিতা করে আবার নির্বাচিত হলাম। তো যার জন্য সময়ে পরিবেশে অনেক সময় আমার সমষ্টির ডেভেলপমেন্ট, সমষ্টির উন্নয়ন প্রত্যেকটা কথা বিবেচনা করে আমি আমার মানে কোন দল থেকে বা কিভাবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করব সেটা ঠিক করেছি। এবং আচল হলো জনতার রায়। তখন আমি যেখানেই যাই না কেন দক্ষিণ করিমগঞ্জের জনতা আমাকে নিশ্চয়ই সাপোর্ট করার জন্যই তো আমি বিধায়ক হয়েছি। এবং যখন 2 নম্বর বার বিধায়ক হলাম, বিধায়ক হওয়ার পর আপনারা জানেন যে আসামের তদানীন্তন মুখ্যমন্ত্রী আমাকে পার্লামেন্টারি সেক্রেটারি হিসাবে আমাকে উনি মনোনয়ন দিলেন। তো আমি পার্লামেন্টারি সেক্রেটারি মানে স্টেট মিনিস্টারের র্যাঙ্ক ছিল, তো সেটা ছিল মাত্র 9-10 মাসের জন্য লাস্টে। তো আমি পার্লামেন্ট সেক্রেটারি হিসাবে আমি কাজ করেছি এবং দক্ষিণ করিমগঞ্জের কতটুকু ডেভেলপমেন্ট করেছি সেটা নিশ্চয়ই তার মূল্যায়ন করবেন দক্ষিণ করিমগঞ্জের জনগণ। তো আমি তারপরে যখন আমার ইচ্ছা ছিল আমি কংগ্রেস থেকে আমি অন্তত প্রতিদ্বন্দ্বিতা করব, আমি 3 নম্বর বার যখন টিকিট চাইলাম তখন আমাকে টিকিট দেওয়া হলো। তারপরে আমি কংগ্রেস থেকে আবার নির্বাচিত হলাম, আমি রাজ্যিক মন্ত্রী হলাম, আমি ক্যাবিনেট মন্ত্রী হলাম। তো এই পরিস্থিতিতে আমি অনেক সময় দল পরিবর্তন করা হয়েছে, দল পরিবর্তন করেছি। আজকে যেটা প্রশ্ন করেছেন উত্তর অনেক সময় লম্বা করতেই হয়। তো আজকে সেই পরিবেশ এবং পরিস্থিতি এসেছে। আপনি জানেন আপনারা যে বর্তমানের যেটা পরিস্থিতি, সমগ্র ভারতবর্ষের পরিস্থিতি আপনারা জানেন, আসামের পরিস্থিতি আপনারা জানেন যে আসামে আজকে কংগ্রেস দল প্রায় টুকরো টুকরো হয়ে গেছে। নেতাদের নেতৃত্ব ঠিক মতো চলছে না। এক একটা আজকে যারা পার্লামেন্টে যারা টিকিট প্রত্যাশী হয়েছেন, আপনারা যারা প্রত্যাশী হয়েছেন তাদেরকে জিজ্ঞেস করুন যে তাদেরকে কত টাকা দিতে হয়েছে। আজকে যদি একজন এমপির পদপ্রার্থী, আমি দূরের কথা বলা রিসেন্টলি আমি বলবো যে পদপ্রার্থীকে আজকে যদি সভাপতিকে টাকা দিতে হয়, অন্তত যদি সিএলপি লিডারকে টাকা দিতে হয়, আজকে যদি কংগ্রেস দলের যে লিডারদেরকে যদি টাকা দিতে হয়, তাদেরকে দিয়ে যদি টাকা দিয়ে যদি নমিনেশন নিতে হয়, দলের অবস্থা কি থাকবে? ঠিক তদ্রুপ ভাবে কংগ্রেস দলের যে পজিশন, যে অবস্থা, এই দলে থাকার মতো পরিবেশ এখন প্রায় নেই বললেই চলে। এবং এখন যে পরিবেশ বা পরিস্থিতির সৃষ্টি হচ্ছে সমগ্র ভারতবর্ষে এবং সমগ্র আসামে, আপনারা খবর নিয়ে দেখুন যে যদি আমরা তো জানি আমরা মুসলমান মানুষ, আমরা বিজেপিকে ভোট দেইনি, আজও আমি বিজেপিতে নেই। আমি হয়তো বিজেপির অ্যালায়েন্স পার্টিকে আমি সাপোর্ট করেছি, বিজেপিকে বিভিন্ন কারণবশত আমি সাপোর্ট করিনি, কিন্তু এই অ্যালায়েন্স পার্টি হয়তো বিজেপির পার্টনার। সেই পার্টনার হলে আমি কি করব, উপায় নেই, কারণ দলে যাওয়ার মতো কোনো দল নেই।
আমি আমার বিবেচনায় কোনো দল নেই। কংগ্রেস দল আজকে যে পরিস্থিতি সমগ্র ভারতবর্ষে এবং সমগ্র আসামে, আমরা তো মুসলমান মানুষরা আমরা বিজেপিকে ভোট দেই না, কিন্তু আপনারা জানেন যে দল ভোট নিয়েছে মুসলমানের, আজকে কংগ্রেস বারবার মুসলমানের ভোট নিয়েছে, কিন্তু এই যে যেটা উচ্ছেদ অভিযান যেটা চলছে, এই উচ্ছেদ অভিযান কেন হলো? কারণ এই উচ্ছেদ অভিযানে আপনারা জানেন যে কংগ্রেস দীর্ঘদিন মুসলমানের ভোট নেওয়ার পরও আজকে ব্রহ্মপুত্র বেলিতে, বরাক বেলিতে যারা সরকারি জমিতে যারা বসবাস করছেন, আপনারা জানেন 90% মানুষ মুসলমান, তাদেরকে যদি জমির পাট্টা যদি দিত আজকে কংগ্রেস, এই যে যেটা হ্যাঙ্গিং যেটা পজিশন, কোন জমির পাট্টা দেওয়া হলো না। আজকে পাতারকান্দি, আজকে আপনি যান রাতাবাড়ি, আজকে যান আপনি ব্রহ্মপুত্র বেলি, যে ব্রহ্মপুত্র বেলিতে নদীর ভাঙ্গনের ফলে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ যারা ফরেস্টে আশ্রয় নিয়েছেন, যারা সরকারি জমিতে আশ্রয় নিয়েছেন, তাদেরকে উচ্ছেদ করে দেওয়া হয়েছে। আজকে আমার কথাই বলবো, আমি একজন বিধায়ক, আজকে যে অঞ্চলে আমি ভোট পাই না, আমার সেই অঞ্চলে কাজ করারও মানসিকতা থাকে না। আমি যে ফান্ড পাই, সে ফান্ড আমি যেখানে ভোট পাই সেই অঞ্চলের মানুষের কাজ করতে, আমার সেই অঞ্চলের দাবি পূরণ করা আমার পক্ষে সম্ভব হয় না। যে যারা বিরোধিতা করে, আজকে সেখানে অনিচ্ছা সত্ত্বে হয়তো দুই একটা কাজ করা লাগে। যদি বিজেপিকে যদি মুসলমানরা ভোট দেয়, নিশ্চয়ই বিজেপির মুসলমানের প্রতি খুব আছে। এরা তো আমাদেরকে ভোট দেয় না, এরা তো আমাদের উল্টা আমাদের শত্রু। তো ঠিক তারা বিজেপির আমি দেখেছি, আমি অস্বীকার করব না যে আজকে বিভিন্ন জায়গায় উচ্ছেদ হচ্ছে, তারা টার্গেট করে উচ্ছেদ করছে, যারা তো আমাদের ভোটার নয়, উচ্ছেদ করলে কি হবে? আজকে আমি এই অঞ্চলের বিধায়ক, হয়তো আমার আসামের মাননীয় মুখ্যমন্ত্রীর সাথে আমার সম্পর্ক ভালো, আগের থেকেই সম্পর্ক ভালো ছিল। সেই জন্য আমাকে বলা হয়েছিল, মুখ্যমন্ত্রী আমাকে নিয়ে বলেছিলেন যে আপনার শুনেছি যে দক্ষিণ করিমগঞ্জের কিছু সরকারি জায়গায় অনেক মানুষ আছে, যখন যারা উচ্ছেদ হচ্ছে এদের তো আশ্রয় দেওয়ার জায়গা নেই, আপনার এই অঞ্চলে আমি কিছু উচ্ছেদ করে কিছু মানুষকে আমি আশ্রয় দেই। আমি ওনাকে অনুরোধ করে বলেছি, আজকে এই এরালিগুল এরিয়ায় বাস্ট এরিয়া, হাজার হাজার পরিবার, আজকে যদি এখানে উচ্ছেদ হতো তাহলে হাজার হাজার পরিবার বিপন্ন হতো। আমি মুখ্যমন্ত্রীকে অনুরোধ করে বলেছি যে আপনি এই অঞ্চলে উচ্ছেদটা দয়া করে করবেন না। এখানে যদি উচ্ছেদ হয়, রেসপন্সিবিলিটি আমার উপর আসবে। আমি এই অঞ্চলের বিধায়ক, আমার অনুরোধে মুখ্যমন্ত্রী উচ্ছেদ করেননি। আজকে যদি সেই সম্পর্কটা যদি মাননীয় মুখ্যমন্ত্রীর সাথে যদি আমার না থাকতো, তাহলে আজকে এরালিগুল অঞ্চলে, এই বিনোদিনী অঞ্চলে হাজার হাজার পরিবার আজকে উচ্ছেদ হতো। সুতরাং সেই কথা বিবেচনা করে আজকে আমি কেন সাপোর্ট করেছি, সাপোর্ট করার উদ্দেশ্য হলো, আজকে দেখেন আমরা যদিও সবসময় যদি অপোজিশনে থাকি, আপনার থানার ওসিকে যদি আপনি ফোন করেন, ওসি আপনার ফোনকে রেসপন্ড দেবে না। আপনি যদি এসপি কে ফোন করেন, যদি মানুষ বিপদ আপদ সবসময় থাকে, এবং মাইনরিটি মানুষের বিপদ সবসময়ই থাকে। সুতরাং সেই সময় যদি আপনি এসপি কে যদি আপনি ফোন করেন, আপনার ফোনের রেসপন্ড থাকবে না। আপনি ডিসি কে যদি কাজ ঠিক মতো যদি বলেন, ডিসিও আপনি প্র্যাকটিক্যাল যেটা কথা, আপনার ফোনের রেসপন্ড থাকবে না। বাধ্য হয়ে মানুষের কাজ করার জন্য, ডেভেলপমেন্টের জন্য আমি চিন্তা করেছি যে সরকারের সাথে আমি তো বিজেপিতে যেতে পারবো না, কিন্তু সরকারের সাথে যদি আমি থাকি, আজকে মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে যদি থাকি, তাহলে নিশ্চয়ই মানুষের কাজ করতে আমি পারবো। সেই উদ্দেশ্য নিয়ে, মানুষের কাজ করার উদ্দেশ্য নিয়ে আমি অন্তত এজিপি কে সাপোর্ট করেছি। এজিপি তো শহীদুল আলম চৌধুরী ছিলেন, বারবার বরাকবেলী থেকে নির্বাচিত হয়েছেন। আমাদের মায়ামিয়া ছিলেন, মায়ামিয়ার 2 বার নির্বাচিত হয়েছেন। সুরঙ্গে যে এজিপি তে মানুষ তো ভোট দিয়েছে, এজিপি ঠিক তদ্রুপ ভাবে তো কাজ করেনি। আজকে একটা অ্যালায়েন্স পার্টনার হিসাবে আজকে বিজেপির সাথে আছে। সেই হিসাবে আমি বিবেচনা করেছি যে মানুষের কাজ করার তো আমার দরকার। আজকে মানুষ বিপদে আপদে বিভিন্ন সময়ে বিধায়কের বাড়ি যায়। আমি দেখেছি বিধায়ক হিসাবে অনেক মানুষ, সাধারণ মানুষ ভাবে যে বিধায়কের কাছে যদি যাওয়া যায় হয়তো আমার ওই কাজটা হবে, হয়তো অমুক আমি বিপদে পড়েছি, আমার বিপদ থেকে আমি বাঁচবো। আপনি যদি ফোন করেন, আর যদি থানার ওসি যদি আপনার ফোন উঠায় না, আপনাকে যদি রেসপন্ড দেয় না, তা আপনি দেখবেন যে একটা মানুষের যখন কাজ হয় না, কোর্ট থেকে বের হয়ে বলবো যে একদম বেকার বিধায়ক, এন গেছে গিয়া তো আর কোনো খাম হইল না, কোনো বেলু নাই। মানুষের তো আমার খাম করা লাগবে। খাম করার উদ্দেশ্যে আজকে মানুষের যে বিপদ আপদ এবং ডেভেলপমেন্ট, আমি এইবার আপনারা খবর নিয়ে দেখুন যে পাথারকান্দির বিধায়কে, রাতাবাড়ির বিধায়কে, যেটা এরিয়া ডেভেলপমেন্ট পিডব্লিউ ডিপার্টমেন্টের 15 কোটি টাকা পাইছেন, আমি পাইছি 32.5 কোটি টাকা এই বছর। গত বছর আমি পাইছি 27.5 কোটি টাকা, বিধায়ক হকলে পাই, বাকি হকলে বিজেপির হকলে পাইছেন 15 কোটি টাকা। আজকে যদি আমি উল্টা লাইনে যদি থাকি, আমার তো ডেভেলপমেন্ট হইতো না। গতিকে প্রত্যেকটা কথা বিবেচনা করিয়া
আমি দেখলাম যে মুখ্যমন্ত্রীর সাথে আলোচনা করিয়া মুখ্যমন্ত্রী আমার অন্য সাজেশন দিছিলাম, আমি কইছি না, কইলাম না আর, কারণ ঘুরাইয়া সরকারের লগে তাহার তাকিয়া অন্তত কিছু কিনারে দিতে খাবালা। আমি আর অন্য সাজেশন আমি তাহলে কইছি যে আমি এটা পছন্দ করি না, অন্যদিকে যাবার লাগে, আমি আর নাম কইয়ার না। আমি বাধ্য হয়ে শেষ পর্যন্ত আমি এবিজেপির লগে গেছি যে অন্তত সরকারের যদি কিনারও দেখা যায় মানুষের কাজ করা যাইব, এর লাগেও আমি এই সিদ্ধান্ত লইছি। নেক্সট কোয়েশনটা হইছে গিয়া, দেখুন আমরা ভিউয়ার্সে আমার কাছে যে প্রশ্ন যেরকম পাঠাই আমরা ওরকম প্রশ্ন করতে লাগে, আমরা এটা কোনো এডিটিং বা আমরা নিজের থেকে এটা উপস্থাপন করি না। তো এর পরের প্রশ্নটা যদিও মানে ল্যাঙ্গুয়েজটা একটু স্ল্যাং, বাট যেরকম আইছে আমরা ওরকম আপনারে প্রশ্ন করতে লাগে যে আপনারে খোয়া হয় যে কৌমর ঠিকাদার, আপনি আগর ইলেকশনও কৌমর দায়িত্ব লইছিলা, আর মীরাবাড়ি মাদ্রাসার হুজুরে কিতা একটা মানে কথা কইছিলা, মানে আপনি আপনার স্পিচও কইছেন যে বিজেপি যারা ভোট দিব বা বিজেপির যারা সমর্থন করব এরার ইমান থাকতো না বা ওরকম কিছু একটা। তো এখন কোয়েশ্চন হইছে আপনার ইমান এখন জায়গাত রয়েছে না, কারণ এখন তো আপনি ডিরেক্টলি বিজেপিরে সাপোর্ট করতে ভোট দিবার লগে, তো আপনার ইমান আছে নি না নাই ওটা জানবার লগে প্রশ্ন আইছে। ইমানটা হইল গিয়া আলাদা জিনিস, কারণ আমরা যারা মুসলমান মানুষ আমরার ইমানটা ইটা মাতকতার ভিতরে দিয়ে ইমান যায় না, ইমানটা তো হইল কি সম্পূর্ণ টোটাল আলাদা। কথা হয়েছে গিয়া যেটা কোয়া হয়েছে বিজেপির কথা আছিল, বিজেপির কথা আছিল, আমি শুধু মীরাবাড়ি না আরো দুই একটা মিটিংও আমি বক্তব্য রাখছি, মিটিংয়ের বক্তব্য আছে। আমি আগেও কইছি যে পরিস্থিতি, রাজনৈতিক পরিস্থিতি অনেক সময় পরিবেশে অনেক সময় রাজনীতির প্রেক্ষাপট চেঞ্জ হয়। কথা হয়েছে গিয়া যে যারা বিজেপির কিছু কিছু কাজ আছে যে কাজগুলারে সাপোর্ট করলে অন্তত আমরা মানে নিজের মানে অনেক অনেক সময় যেটা আমরা সাপোর্ট মুসলমান মানুষ আমরা সাপোর্ট করতে পারি না, এটা আছে। কিন্তু আমি মনে করেন আজকে আমি এজিপি দলকে সাপোর্ট করছি, মেম্বারশিপ লওয়া যায় না। মেম্বারশিপ যদি আমি লইতাম তাহলে আজকে আমার এমএলএশিপও যাইব গিয়া, গতিকে আমি মেম্বারশিপ লওয়া এখনো মানে সম্ভব নয়। মেম্বারশিপ হয়তো আগামী বিধানসভা ইলেকশনের আগে হয়তো মেম্বারশিপ লইব। এখন হইল গিয়া যে ও যে যেটা যেমন আজকে আমরা ও যে মানুষের যে খাম খাস যে কথাগুলো আমি আগে কথাটা আমি বিস্তারিত আমি কইছি, ঠিক তদ্রুপ ভাবে এখন পরিস্থিতি পরিবেশে যে এখন মনে করেন আমি সরকারের লগে তাকে আর আমি সাপোর্ট করছি, ডেভেলপমেন্টের স্বার্থে মানুষের খাজর স্বার্থে আমি সাপোর্ট করছি। কিন্তু এর লাগিয়া যে বিজেপি যে কোনো সিদ্ধান্ত নিব ওই সিদ্ধান্ত আমি যে বিজেপি হয়তো সাপোর্টিং যেটা দল যেটা এজিপি এটারে করছি, কিন্তু ভাই বিজেপির তো সব সিদ্ধান্ত তো মানিয়ে নেওয়া যেত না। এটা তো আমি তো বিজেপি দল করি না এবং করতাম না। আমার বিভিন্ন মিডিয়ায় আগে তো আমার জিজ্ঞাসিল যে আপনি বিজেপি সাপোর্ট করবেন না। আমি বলছি দেখুন যে এর আগে আমি তো বলছি বিজেপির যে তার কিছু যেগুলো সিদ্ধান্ত সব সিদ্ধান্ত তো আমি মানিয়ে নিতাম পারতাম না। আজকে আমার যদি কমর সমাজের বিরুদ্ধে যদি কোনো সিদ্ধান্ত হয়, আমি তো আমার সমাজকে বাঁচাইবার লাগিও আমি এজিপিত গেছি, আমার মানুষের কাজ করার লাগিও এজিপিত গেছি। এর লাগিয়া যে কোনো যেমন কোনো সিদ্ধান্ত যেটা আমার ধর্মে যেটা মানে না, যেটা আমরা ধর্ম বিরোধী কোনো কাজ করি কিভাবে আমি এটা তো মানিয়ে নেওয়ার কোনো প্রশ্নই উঠেন না। এতে দলে আমার মানে মানুক না মানুক কোনো আমার বার করি দেউকার রাখক। আপনারা দেখছেন কংগ্রেস দল, আমি যখন বিটিএডিতে গেছি আমি তো তখন কংগ্রেসের মন্ত্রী, আমি তখন কংগ্রেসের মানে ইন্ডিপেন্ডেন্ট চার্জও আসলাম। আমি তখন আমার দেওয়া হয়েছে ইয়েতে বিটিএডি ৬০ জন মিনিস্টার দেওয়া হয়েছে, আমার লগে একজন দেওয়া হয়েছে। আমি যখন দেখছি এক জায়গা 19টা ডেড বডি, এক জায়গা 17টা, এক জায়গা 9টা, বিভিন্ন জায়গা মানে অন্তত 7টা 8টা 9টা বহুত ডেড বডি দেখার পরে তো আমার মন চেঞ্জ হয়ে গেছে। আমি এখান থেকে তখন রকিবুল হোসেন, নজরুল ইসলাম সাহেব এরা সার্কিট হাউসে আসলা, এরা তো সার্কিট হাউসে রয়েছেন, আর আমি একমাত্র ভিতরে গেছি। আমার ডিসি আমার বাধা দিচ্ছে, এসপি বাধা দিছিল যে আপনি ভিতরে যাইবেন না, এরা মাইন গাড়িয়ে রাখছে, মানে বিটিডির বড়রা বিভিন্ন জায়গায় মাইন গাড়িয়ে রাখছে, যে কোনো সময় আপনার মানে জান যাইতে পারে, আপনার যাবেন। আমি বুঝি দেখুন এটা আমি ডরাই না, আমার লগে 60-65 জন সিকিউরিটি আছে, গতিকে তারা থাকা অবস্থায় আমি এখানে ডরাইতাম, আমার তো ডরানির প্রশ্ন উঠে না, আমি ফিল্ডে যাওয়া লাগবো। দিয়া যেটা পরিস্থিতি আমি দেখছি যে ওপেন যে গড়গুলা জ্বালার, ওপেন গড়গুলা জ্বালার, তখন আমি আমার লগে এডিশনাল এসপি আছিল, আমি কইছি এরা অ্যারেস্ট করুন, এরা তো অ্যারেস্ট করে না। তখন তো কংগ্রেস গভর্নমেন্ট, কিন্তু কংগ্রেস গভর্নমেন্ট থাকা অবস্থায় তো এডিশনাল এসপি আমি অ্যারেস্ট করে দিতাম পারিয়ান না, অথচ আমি মন্ত্রী। এরপরে আমি কইলাম আপনি ব্ল্যাঙ্ক ফায়ার করুন। ব্ল্যাঙ্ক ফায়ার করলে হয়তো এই গ্রুপগুলা ছোট ছোট 7-8টা 10টা ছেলে আছে, 2-3টা গ্রুপে তারা গড় গড় খালি আগুন জ্বালার। আমরা এক জায়গা রাস্তা ইয়ে করছে, পাথর দিয়ে রাস্তা আটকাইছে এবং বন্দুক লইয়া সামনে দাঁড়াইল পুলিশ, যার আমরা গাড়িয়ে যাই, আর আমরা লগে কনভয় আছে,
কিন্তু দেখা গেছে যে এই কনভয় তাহার অবসর পরেও এই মানুষগুলা বন্দুক লইয়াও সরেন না, জাঠা লইয়া সরেন না। তখন আমরা পিছে দিয়া একদল মানুষ যারা দেখছে যে মন্ত্রী যখন কনভয় যার মুসলিম মানুষ, এরা আর ইনো গিয়ালে ও যে ফাত্তর যেন ফালাইলাছিল, এই ফাত্তর গুলা তুলার লাগিয়া আমরা ওসি এডিশনাল এসপি এরা গেছেন কে, তারা কইছেন যে ফাত্তর উঠাও, এরা ফাত্তর উঠায় না, অথচ তারা অস্ত্র লইয়া খাড়া, এরা কোনো অ্যাকশন লন না। তখন আমি লামিয়া কুদাম দিছি, লামিয়া কুদাম দেওয়ার পরে পুলিশে গিয়া ফাত্তর করে সরাইন লাগছে। এরপরে আমরা গেছি, আমরা যাওয়ার পরেও একটা গাড়ি মুসলিম মানুষ আর এরা সবরে মারিলিস, এরা রাস্তাতে এটা করে মারিলিস। আমরা যখন গেছি কি খবর পাইলাম যে আপনার পিছনে ওরকম একটা গাড়ি লিয়ে মানুষ এরারে সবরে মারিলিস। এই যে পরিস্থিতি, আমি ঘুরিয়ে আইয়া নজরুল ইসলাম সাহেব, রকিবুল হোসেন এন্টানটা কইলাম যখন ইনো তাহার কোনো মানে নাই। আমরা যাই গিয়া মুখ্যমন্ত্রীর কই, আমরা আইলাম সবরে লইয়া, আমি আইলাম আইয়া মুখ্যমন্ত্রীর ঘরও গেলাম, গিয়া আমরা 10টার সময় মুখ্যমন্ত্রীর লোকে দেখা করার লগে মুখ্যমন্ত্রী আইয়াও আমার ফ্রে গরম, হ্যাঁ তোমার মন্ত্রী দেওয়া হয়েছে, তুমি গেছো গিয়া ওই তুমি গন্ডগোল আরম্ভ করছো, আমার কাছে খবর আইছে না, আমার বড়লাও কইছে তুমি গিয়া ওই গন্ডগোল বাজাইছো, কিন্তু মানে তুমি মাইল লাগাইছো গিয়া নানান ভাবে যখন আমার লগে, আমি তো খুলাখুলি এর আগে কইছি আজকে আমি কই আর। তো আমি খোয়ার পরে আমি কইলাম শুনুন, আপনি কিতা দেখছেন, আপনি দেখছেন নি না তারার মাথুন নিয়ে আপনি তারা বিশ্বাস করলা, তুমি বেশি জানো নি, আমার তখন গুছা উঠছে। আমি বললাম শুনুন, আপনার পাওয়ার হইব গিয়ে আমার মন্ত্রীতে ড্রপ দেওয়া, এখন ড্রপ দিন আপনি, এখন আমি রিজাইন দিই, আপনি ড্রপ দিন, আমার এই মন্ত্রী আপনার মন্ত্রী লাগে না আমার। তখন তো নজরুল আমার খালি টিভিতে আর মাতিন মাতিন, আমি এমন তোরবার করছি তার লগে, আমি আমার টাকারও আমার দরকার নাই, বারো গেছে আমি পারে যাই, আমি তোমার দিন তোরে, আর এখন তুমি ড্রপ দাও, তোমার মতো চিফ মিনিস্টার কাছে আমি থাকতাম না। তখন ওই যে দরবারের সময় আমি বারো যাইও, মানে তখন আমার খুব বন্ধু করছেন, সারা আমার আগ বেরিয়েছেন, বেরিয়ে রাখছেন যে দেখিও সিদ্ধা তুমি মুখা করিও না। এরপরে আমি বারো যাইছি, সিএম পরে আমার অনুরোধ করছেন, আচ্ছা ঠিক আছে বউ তুমি মাথা গরম করিও না, সিএম পরে ঠান্ডা হয়েছেন। এরপরে বারো যাই আপনারা দেখছেন নিশ্চয় যে আমি মিডিয়া কইছি যে এখন আমার ড্রপ দাও, আমি এই মিনিস্ট্রিতে আমি থাকতাম না। তা আমি এই ধরনের ব্যক্তি নাই, আমি মুখ্যমন্ত্রীর কাছে মাথা নত করতে নাই। আপনারা দেখছেন আমার লাইভ দেখছেন যে আমার বহুত বড় বড় ঘটনা হয়েছে, আমার গুলি হয়েছে 2-3 বার গুলি হয়েছে, গুলি হইয়া আমার দ্বারা তো আমার সামনের মানুষও মানে ডেড বডি 2 জন মারা গেছেন, 3 জন উইন্ডেড হয়েছে, এলাও তো ঘটনা আমার গেছে। এরপরে নৌকাত আমি যাই আর গুলি হয়েছে, আমার কিনারের মানুষ উইন্ডেড হয়েছে, কথার ভিতরে দিয়েও তো রাজনীতি করছি। আমার জীবনে আমার মৃত্যুর লগে আমি অন্তত ইতার লগে আমি কোনোদিন আমি ডরাইছি না। গতিকে ও যেটা পরিস্থিতি, এটার যে পরিস্থিতির যে মোকাবিলা যে করছি আমরা, মোকাবিলা করিয়া আজকে এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। যে কংগ্রেস আজকে যে কংগ্রেসের অ্যালায়েন্স পার্টনার আছিল বিপিএফ, এই বিপিএফ আছিল এরা টোটাল মুসলিম মানুষের তো বিরোধী আছিল, এবং এরা সমস্ত বিটিএডি হাজার শত শত মানুষরে এরা মারছে, মারার পরেও তো এরা অ্যালায়েন্স থেকে কংগ্রেসে ছাড়ছে না। আর এই এর লাগেও তো মুখ্যমন্ত্রীর লোক আমার ঝগড়া হয়েছে। আজকে হয়তো আপনারা কইতরা যে আপনি তো বিজেপি গেছেন, আমি তো অ্যালায়েন্স তো লোকেছি, কিন্তু এই দলে তো মানুষ তো মারছে না। যে বিপিএফ এখনো কংগ্রেসের লগে হয়তো অ্যালায়েন্স ছাড়ছে, কিন্তু কংগ্রেসের তো গত ইলেকশনও বিপিএফ এর লগে রাজনৈতিক মিত্রতা আছিল না নি, গত ইলেকশনেও তো আছিল মিত্রতা আছিল। গতিকে যদি কইনেরা তো আরো বড় বিজেপি, এরা মুসলমানদের ডাইরেক্ট মারিয়াও তো এরা কংগ্রেসের লগে আছিল, কিন্তু আমরা মানুষে তো এটার কোনো প্রতিবাদ করছে না। গতিকে বিজেপির যে কোনো সিদ্ধান্ত লয়, আমি যখন এটার মোকাবিলা করতাম মুখ্যমন্ত্রীর লগে করতাম পারছি, আর এই ধরনের যদি কোনো সিদ্ধান্ত আমি পক্ষে তাহার মতো মানুষ সিদ্দিক আহমেদ নাই। আর আমি যে মনে করেন ই যে দলের যে দল ধরছি দল গেছি, আমি তো ও দল আছে, আমি তো বিজেপিকে সাপোর্ট করছি না। গতিকে সব দলের সব সিদ্ধান্ত অন্তত আমার মতো মানুষের মানত নাই। আজকে আমি যদি গেছি, আমরা যদি বিরোধী হিসাবে থাকি, আমি যদি কংগ্রেস মানে মুসলিম হিসাবে ধরুন আমরা সব সময় যদি মনে করেন এরার সবসময় উল্টা থাকি, তারা তো সবসময় আমরা ক্ষতি করবো, আমরা বুঝতাম না যে এরা কিতা করে। আর যদি ভিতরে গিয়ে অন্তত কিনারও থাকি, এরা কিতার সিদ্ধান্ত প্রতিবাদ করারও তো আমি অন্তত সুযোগ তো পাইমু। আমি অন্তত কিছু জিনিস তো কইতাম আছে, আমি যেমন মুখ্যমন্ত্রীরে কইতাম পারছি যে আমার এরা লাগুল তো হাজার হাজার মানুষ আছে, এরা যদি উচ্ছেদ হইতে আমার সমষ্টির ক্ষতি হইব, মানুষের ক্ষতি হইব, আমি তো রক্ষা করতাম পারছি। আপনারা সাতরাগুল দেখুন, সাতরাগুল অঞ্চল অন্তত শত শত গুয়া গাছ কাটা হয়েছে, আপনারা বললো দেখুন তো সাতরাগুল গুয়া গাছ কাটা হয়েছে, গাছাইন কাটা হয়েছে, গড় উচ্ছেদ করা হইতো, আমি তো আটকাইছি, আমি তো উচ্ছেদ হইতে দিছি না। আমি এখানে যদি বিধায়ক না থাকতাম, যদি এখানে অন্য কোনো বিধায়ক থাকতো, সাতরাগুল কত শত শত অন্তত মুসলিম পরিবার উচ্ছেদ হইল অনেক, গুয়া গাছ তো কাটিয়ে লিছিল, আরো তো গাছাইন কাটছে, খালি গড় মাংবার বাকি হয়েছে, সময় তো আমি আটকাইছি। গতিকে যদি অন্তত সরকারের কিনারও তাকিয়া যদি এই সমস্ত জিনিসটা যদি বাঁচানি যায়, তবু তো বড় খাম। আমি বিধায়ক হিসাবে আপনারা নির্বাচিত করছেন তো মানুষের খাম করার লাগি। খাম করতে গেলে
আমি যে লাইনে গিয়ে কাম করিয়া মানুষকে অন্তত বাঁচাইতাম পারি, মানুষকে সাহায্য করতাম পারি, ডেভেলপমেন্ট করতাম পারি, এই লাইনে তো গেলে আমি তো অন্তত মানুষকে সাহায্য করতাম পারবো, এর লাগেও তো আমি এই সিদ্ধান্ত রয়েছি।